মা, একটু দেখো তো কে এলো। মায়ের তরফ থেকে কোনো উত্তর না পেয়ে খানিক বিরক্ত হয়েই স্টাডি টেবিলে কফি মাগটা রেখে সদর দরজার কাছে এগিয়ে যায় আমাদের আজকের গল্পের প্রথম নায়ক ধ্রুব সেন। মা, কোথায় গো তুমি? উফ, ডাকলে একটা সাড়া যদি পাওয়া যায়। ধ্রুব সেনের মা দ্যুতি দেবীর সাড়া পাওয়া গেল তারপরেই। আরে বাবা, আমি স্নানে রে। এতক্ষণ ধরে বেলটা বাজছে, তুই উঠে এসে দরজাটা খুলতে পারছিস না? বাহ, এ তো উল্টো চোখ। আরে এটা কে রে? অসভ্যের মতো বেল বাজিয়েই যাচ্ছে। আরে কে রে বাবা? দরজাটা খুলতেই ধ্রুবর নাকে ধেয়ে এলো সপ্তাহখানেক আগের সেই মিষ্টি গন্ধটা। সেই ব্যক্তির পরিচয় না জানতে চেয়ে ধ্রুব বলে ওঠে, আবার তুমি এমন করছো? আমি তাই ভাবি, আমাদের সোসাইটিতে এমন অসভ্যের মতো বেল একজনই বাজাতে পারে। দেখেছ কেন আমি তোমাকে দু চোখে সহ্য করতে পারি না? কোথায় পুজোর প্রসাদ নিয়ে এলাম তোমাদের জন্য, আর সেখানে নাকি আমাকেই এমন কড়া কড়া কথা শুনতে হচ্ছে। সামান্য হাসি পায় ধ্রুব। অদ্রিজা মেয়েটাই এমন প্রাণ খোলা। ও হ্যাঁ, আপনাদের বলে রাখি, ইনি হলেন আমাদের আজকের গল্পের প্রথম নায়িকা অদ্রিজা রায়। প্রসাদ? পুজো হয়েছিল নাকি বাড়িতে? আগে হ্যাঁ, এই নিন প্লেটটা। এই সাবধানে ধরো কিন্তু। এবার ওই যে নিচের কাঁচের প্লেটটা আছে, সেটা দিয়ে আমাকে উদ্ধার করুন স্যার। তুমি কি পণ করেছো যে আর যে কটা কথা বলবে বাড়ির বাইরে দাঁড়িয়ে বলবে? ভদ্রলোকের বিচার বুদ্ধি দেখুন। কেউ যদি নিজে থেকে বাড়ির ভেতরে আসতে না বলে, তাহলে বাইরের ব্যক্তিটি কি করবে শুনি? গায়ের জোর খাটিয়ে ভেতরে আসবে? প্রত্যেকটা কথার উত্তর আছে না। এসো ভেতরে। তা বলছি, বাড়িতে পুজো হলো, নেমন্তন্ন তো করলে না, এসে শুধু প্রসাদের প্লেটটা ধরিয়ে দিলে। আর আমার বন্ধুটিও তো একবারের জন্য বললো না, তোমাকেই বা কি করে বলি। সে তোমার আর দাদা ভাইয়ের ব্যাপার, এর মাঝে আমায় একদম রেখো না তো। নায়না এসেছে? এসেছে। মা তো বেজায় খুশি। তাহলে বলছো অর্জুনের ভয়টা গেছে ফাইনালি? সে আর বলতে, ভাবছি এই বছরই সানাইটা বাজিয়ে দেব। খুব তাড়া দেখছি তোমার। দাদার বিয়ে দিয়ে নিজের রাস্তাটা ক্লিয়ার করছো নাকি? আর তাছাড়া তুমি যা ঝগড়ুটে, তোমার বিয়ে হওয়াটাই চাপ। আগে থেকে তোড়জোড় শুরু করেছো ভালো বেশ। আমি আমি ঝগড়ুটে? সেদিন আমার পায়ে পা দিয়ে কে ঝগড়া করছিল শুনি? আমি ঝগড়া করছিলাম? মাথাটা কি সম্পূর্ণ গেছে? আগের সপ্তাহ তো একটু হলেও মাথাটা ঠিক ছিল। ও, এবার বুঝেছি। বাড়িতে পুজো হয়েছে, সকাল থেকে উপোস, পেটে কিচ্ছুটি পড়েনি। একটা কাজ করো, দুপুর তো প্রায় হয়েই এলো, আজ বাড়িতে আমার চিকেন বানিয়েছে, খেয়ে যাও। বুদ্ধির বৃহস্পতি। বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়ে আমি নাকি ওনার বাড়িতে মাংস খাবো? এই ধ্রুব, তুমি কি চাও বলো তো? ঠাকুরের পাপ লেগে আমি মরে যাই? চিন্তা করো না, তোমার খুচরো পাপের ঘোড়া এখনো পূর্ণ হয়নি। এত সহজে তুমি মরবে না। অসহ্যকর। তুমি বরং আমার বিয়ের কথা না ভেবে নিজের বিয়ে নিয়ে ভাবো। নয় নয় করে বয়সটা তো আর কম হলো না। সেই আমি বুড়ো, আর তোমার তো মনে হয় 10 বছর, তাই না? এই শোনো, 20 ঘরে যতক্ষণ বয়সটা আছে ততক্ষণ আমি বাচ্চাই, সে আমার বয়স যাই হোক না কেন। একটা কথা জানো তো, মেয়েরা 20তেই বুড়ি। তাহলে এই বুড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকো কেন? লজ্জা পায় ধ্রুব। তবে তার আবার নজর আটকালো অদ্রিজার সেই মিষ্টি হাসির দিকে, ঠোঁটের নিচের ওই কালো তিলটির দিকে। ওদের কথাবার্তা শুনে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এটা ওদের প্রথম আলাপ নয়। তবে ওদের প্রথম আলাপটিও বাঁধিয়ে রাখার মতো একটি ঘটনা। আজ থেকে ঠিক সপ্তাহ 2 আগের রবিবারটা, টানা 6টা দিন অফিসের ক্লানি কাটিয়ে নরম বিছানায় নিজের শরীরকে উজাড় করে বাইরের মেঘলা আকাশের স্বাদ উপভোগ করছিল ধ্রুব। আর সাথে ছিল চিরাচরিত তার 1 কাপ কফি।
আর ঠিক আজকের দিনের মতোই বাড়ির শান্ত পরিবেশের ঘনঘটা কাটিয়ে তারস্বরে তাদের ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠেছিল। প্রথম 2-3 বার গুরুত্ব না দিলেও মা দুতি দেবী এবং বাড়ির পরিচারিকা আলপনার থেকে কোনোরূপ প্রতিক্রিয়া না পেয়েই বেশ বিরক্ত হয়ে দরজাটা খুলতে এগিয়ে গিয়েছিল ধ্রুব। তবে ওই দরজাটা খুলতেই তার নাকে এসেছিল সেই মিষ্টি গন্ধটা। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা আমরা বলছি। আরে কি রে বাবা, কি কি রে আসলে দাদা তখন ভাই, থেকে? এতক্ষণ লাগে দরজাটা খুলতে? এত বড় লাগেস নি কি? দুজনেই দুজনকে দেখে থমকে যায়। কয়েক সেকেন্ডের নীরবতা ভাঙে অদ্রিজা নিজেই। আপনি? এই একই প্রশ্ন আমারও। আপনি কে? প্রশ্নটা যেহেতু আমি আপনাকে আগে করেছি, তাই উত্তরটাও আগে আপনিই দেবেন, তারপর আমি বলছি আমি কে। বাড়ির মালিকের নাম না জেনেই বাড়িতে অসভ্যের মতো বেল বাজাচ্ছেন? এই, আপনি আমাকে অসভ্য বললেন? না, ঠিক আপনি নয়, আপনার কাজটাকে বললাম। আপনি দাদা ভাইকে ডাকুন তো। কি সব উটকো লোককে বাড়িতে এনে তুলেছে বাবা। কে উটকো? আপনি কি আমায় উটকো বললেন? না না, ঠিক আপনি উটকো নন, আপনার উপস্থিতিটাই উটকো। এই আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। কে আপনি? কোনো প্রুফ আছে আপনার? কেন, আপনি কি উকিল যে আপনাকে প্রুফ দিয়ে কথা বলতে হবে? আরে এ তো মহা মুশকিল। প্রুফ মানে প্রমাণ নয়, আইডি প্রুফের কথা বলছি। আছে কিছু? কেন, আপনি কি কর্পোরেশনের লোক নাকি যে আপনাকে আইডি দেখাবো? আরে কি আশ্চর্য। আচ্ছা, আপনি শিওর এই বাড়িটাই আপনার? হ্যাঁ, দাদা ভাই তো বললো শীর্ষা টাওয়ার ব্লক এ 6C। আপনার দাদা ভাই বলেছে 6C? কি নাম আপনার দাদার? নাম বললে আপনি যেন কত চিনবেন। আচ্ছা ঠিক আছে, আমার দাদা। আরে কি মুনাই, তুই এখানে? আরে আমি কতক্ষণ নিচে তোর জন্য দাঁড়িয়েছি, কখন এলি? আরে এলিই বা কোথা দিয়ে? আচ্ছা আচ্ছা, একটু বিরতি নিন। ইতিমধ্যে আমাদের গপ্পে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের গপ্পের দ্বিতীয় নায়ক অর্জুন রায়, অলসো নোন অ্যাজ অদ্রিজার দাদা ভাই। চলুন দেখি এরপর কি হয়। দাদা ভাই, তুই এখানে? আরে অর্জুন যে। আরে ধ্রুব, তুইও এখানে? কিন্তু এক মিনিট মনু, তুই এখানে কি করছিস? তুই তো বললি শীর্ষা টাওয়ার ব্লক এ 6C। অর্জুন অদ্রিজার মাথায় একটা আদুরে কাঁটটা দিয়ে বলে, ওরে ওটা 6C নয়, ওটা 7C। মাথা মোটা কাতলা একটা তুই। এ বাবা। জিভ কাটে অদ্রিজা। মেয়েটির সাথে ঝগড়া করতে করতে ধ্রুব ভালো করে দেখেইনি। আর যাই হোক, অদ্রিজাকে দেখতে দারুণ। শ্যামবর্ণা, টানা টানা চোখ, টিকালো নাক, ছোট্ট ঠোঁটের নিচে কালো জলজল করছে একটা তিল। এই পার্লারে স্ট্রেট চুলের ভিড়ে অদ্রিজার ঢেউ খেলানো পশমের মতো চুলগুলো যে কোনো ছেলেরই দৃষ্টি আকর্ষণ করবে। ধ্রুব যখন মত্ত অদ্রিজার রূপের বর্ণনায়, ঠিক তখনই তার কল্পনায় ছন্দপতন ঘটায় অর্জুন। তোর সাথে ঝগড়া করছে না রে ধ্রুব? না, তেমন কিছু নয়, একটা মিসকমিউনিকেশন হয়েছিল। আরে এত কনফিউশনের জন্য একমাত্র রেসপন্সিবল আমার দাদা ভাই। আমি রেসপন্সিবল? সেই এখন যত দোষ নন্দ ঘোষ, এসেই তো প্রতিবেশীর সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছিলিস। আরে ওই 6 আর 7-এর মধ্যে একটু ভুলিয়ে গিয়েছিল। আর শোন, বড় বড় মানুষদের এমন ছোটখাটো ভুল হতেই পারে। অর্জুন ধ্রুবর দিকে তাকিয়ে বলে, চোখের সামনেই তো প্রমাণ পাচ্ছিস কেমন অর্ধ পাগল মানুষ একটা। নতুন করে আর কি বা বলি। যাই হোক ভাই, তুই কিছু মনে করিস না প্লিজ। তোরা একে অপরকে চিনিস? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার মা। ওরে হাঁদি, ধ্রুব আর আমি অফিস কালিগস। রাদার কলকাতাতে শিফট করার পর ওই তো আমার ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছিল। আর ধ্রুব, ইতিমধ্যে বুঝতেই পেরে গেছিস ইনি কে। ইনি আমার একমাত্র বোন অদ্রিজা রায়। আজই পুনে থেকে কলকাতায় ফিরলো। হাই, আমি ধ্রুব। ইয়া হাই, অ্যান্ড আই এম সো সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আরে না, ঠিক আছে। ঠিক আছে। এই দাদা ভাই, আমি চললাম ঘরে, তোরা কথা বল। পিঠের ব্যাগটা মারাত্মক ভারী। সব ব্যাগ এখানে রেখে দিয়ে যান, আমি নিয়ে যাচ্ছি। আর শোন, 7C
অন্য কোনো বাড়িতে গিয়ে কলিং বেল বাজাস না কিন্তু। চত্বর। অদ্রিজা যাওয়ার আগে ধ্রুবর চোখের দিকে চাইল একটিবার। ধ্রুবর বুকটা নিমেষে ধক করে উঠল। কি যেন একটা আছে অদ্রিজার চোখে, যা কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এ ভাই, আজ আসি, কাল অফিস যাচ্ছিস তো? সে তো যাবই, কিন্তু তুই 3 দিন ধরে কোথায় ব্যাপারটা ছিলিস? ওই একটা কাজ ছিল রে। কি এমন কাজ যে তার কথা বলতে গিয়ে মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে? আরে তুইও না, লজ্জা পাওয়ার মতন কিছু হয়নি। সে তো সময় বলবে। আচ্ছা, আজ আর কাজের বাহানা না দিয়ে সন্ধ্যেবেলায় বাড়ি আয়। অনেকদিন একসাথে বসা হয়নি। বাহানা কেন দেব? আজ সন্ধ্যায় আসছি তাহলে, কিন্তু তার আগে পার্কে যেতে হবে। তুই আর পার্কে? নিজের ইচ্ছের বিরুদ্ধেই যেতে হয় ভাই, নাহলে মুনাই ছাড়বে ভেবেছিস? যাই হোক, বিকেলে পার্কে এলে দেখা হয়ে যাবে। চলি এখন। অর্জুন চলে গেলে দরজাটা বন্ধ করে দেয় ধ্রুব। এই আধ ঘন্টার চরম নাটকীয় ঘটনার মধ্যে ধ্রুবর বারবার মনে পড়ে যাচ্ছে অদ্রিজার শেষবারের ওই তাকানোটা, তার ঠোঁটের নিচের ছোট কালো তিলটা। নিজের এই 30 বছরের জীবনে কম প্রেম তো শেয়ার করেনি, তবে এত তাড়াতাড়ি অদ্রিজার মতো কেউ নেশাও ধরাতে পারেনি। দুপুর গড়িয়ে বিকেল হয়। মাইক্রোওয়েভে নিজের জন্য 1 কাপ জল গরম করে তাতে টি ব্যাগ দিয়ে নিজের ব্যালকনিতে এসে দাঁড়ায় ধ্রুব। সারাটা সপ্তাহ নিজের বাড়িতে এক দণ্ড শান্তিতে বসতে পারে না, অফিসে তার এত চাপ। এই রবিবারগুলোই যা স্বস্তির জায়গা। সমস্ত জনকোলাহল, যানবাহনের উচ্ছৃঙ্খল আওয়াজের থেকে মুক্তি পেয়ে একটা শান্ত স্নিগ্ধ বিকেলই যেন ধ্রুবর জীবনের শ্রেষ্ঠতম উপহার। তবে বিকেলের দিকে তার বাড়িটা একটু বেশিই শান্ত হয়ে যায়। দুদি দেবী প্রত্যেক দিন বিকেলে তার সোসাইটির পার্কে হাঁটতে বেরোন। ভদ্রমহিলা আবার বেশ কয়েক বন্ধু পাতিয়েছেন। রোজ বিকেলে ওই নামমাত্র হেঁটে হয় তেলে ভাজা না হয় ফুচকা খেয়ে বাড়িতে এসে চোয়া ঢেকুর মারবেন, আর এটিই হচ্ছে তার রোজের রুটিন। ধ্রুব বহুবার বুঝিয়েছে, কিন্তু দুদি দেবীও নিজের 2টি কানের যথার্থ ব্যবহারের মাধ্যমে ছেলের সমস্ত কথা ডান কান দিয়ে প্রবেশ করিয়ে পুনরায় তা বাঁ কান দিয়ে বাইরে বের করে দেন। আর সে কি বা বলবে তার মাকে? ধ্রুবর বাবা মারা যাওয়ার পর সম্পূর্ণভাবে একা হয়ে পড়েছেন দুদি দেবী, আর পারতপক্ষে ধ্রুব এবার কতটুকু সময় দিতে পারে নিজের মাকে? এসব চিন্তার মাঝেই ধ্রুব টের পায় তার ট্র্যাক প্যান্টের পকেটে থাকা ফোনটা কাঁপছে, অর্থাৎ কেউ ফোন করছে। পকেট থেকে ফোনটা বের করে ধ্রুব দেখে অর্জুন ফোন করছে। নিমেষে মনে পড়ে যায় তার অদ্রিজার কথা। কি ভাই, কোথায়? আসবি নাকি পার্কে? কোথায় আবার? বাড়িতে। তুই কি একা আছিস? সেই রকমই বলতে পারিস। অদ্রিজার কথা জানতে চেয়েও বলতে পারল না ধ্রুব। তবে মনে মনে সে একটু হতাশ হলো বটে। তবে ধ্রুবকে চমকে দিয়ে অর্জুন আবার বলে ওঠে, তুই বেশি না বকে চটপট নিচে আয় তো, একটা মজার জিনিস দেখে যা। কি মজার জিনিস? আরে মুনু কাকিমাদের ব্যায়াম করাচ্ছে। আকাশ থেকে পড়ে ধ্রুব। কাকিমা মানে আমার মাকে? জানি বিশ্বাস করবি না, তাই বলছি চটপট নিচে আয়, নিজের চোখে দেখে যা। ফোনটা না কেটেই পায়ে চটিটা গলিয়ে এক ছুটে নিচে আসে ধ্রুব। সত্যি এ তো আশ্চর্য কাণ্ড। তাহলে বিশ্বাস হলো তো? ধ্রুব পিছন ফিরে দেখে অর্জুন হাসি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। নিজের চোখকে আর অবিশ্বাস করি বা কি করে? কিন্তু এই মিরাকেলটা ঘটলো কি করে? যে কোনো কাজ করার পিছনে যে মজাটা আছে, সেটা যখন সামনের ব্যক্তিটিকে আপনি রিয়েলাইজ করাতে পারবেন, দেখবেন অটোমেটিক্যালি সেই কাজটা ওই ব্যক্তিটি নিজে থেকেই করছে, তাও উইথাউট এনি এফোর্ট। অদ্রিজার গলা শুনে সেই দিকে তাকায় ধ্রুব। ভোরের শিউলি ফুলের মতো স্বচ্ছ মুখখানি তার। তাহলে বলতেই হয় আপনি ম্যাজিক জানেন। কি জানি,
কথাটা বলেই মুচকি হাসি হাসে অদ্রিজা। ঠোঁটের কোণের তিলটি চকচক করে উঠল যেন। কাকিমাদের দিয়ে তো ব্যায়াম করিয়ে নিলি, কিন্তু এবারে কাকিমাদের যে তেলে ভাজা পাটিটা হবে তার কি করবি? সেটাও বন্ধ করিয়ে দেবো। অসম্ভবকে সম্ভব করার বৃথা চেষ্টা না করাই ভালো। চ্যালেঞ্জ? এসব কাঁচা চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করি না। কি হবে, সেই তো হেরেই যাবেন, তার থেকে বরং বাদ দিন। অদ্রিজা রায় চ্যালেঞ্জ নিয়ে হারে না, মার্ক মাই ওয়ার্ড। কাকিমা, ও কাকিমা! আমার মনে হয় তো একটু ভুল করলি ধ্রুব। মনুর যা যে ও ঠিক কাজটা করে দেখাবে। অদ্রিজা এই চ্যালেঞ্জটা জিতলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। অর্জুন আর ধ্রুব একটু দূরে দাঁড়িয়ে দেখতে থাকে একটা ভুট্টা দোকানিকে পাকড়াও করে পার্কে নিয়ে এসেছে অদ্রিজা। আর আজ দুতি দেবী এবং তার বন্ধু বান্ধবদের হাতে তেলে ভাজার ঠোঙার পরিবর্তে ধরিয়ে দিয়েছে একটা করে পোড়া ভুট্টা, এবং অনাবিল আনন্দে সেই স্বাদ উপভোগ করছেন প্রত্যেকে। নিশ্চিন্ত হয়ে খুশি মনে নিজের ফ্ল্যাটে ফিরে আসে ধ্রুব। আর তার বেশ কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসেন দুতি দেবী। আজ সে বড্ড ফুরফুরে মেজাজে। কি ব্যাপার, গুনগুন করে কার গলার স্বর শুনতে পাচ্ছি যেন? আজ আমি খুব খুশি রে বাবু, মনে হচ্ছে এক ধাক্কায় ছোটবেলায় ফিরে গেছি। এতদিন ধরে কতভাবে বোঝালাম, শুনলে না আমার কথা। আর আজ কিনা অদ্রিজা কি এমন বলল যে এর তার নামে গসিপ ছেড়ে একেবারে ব্যায়াম করলে, তেলে ভাজা না খেয়ে ভুট্টা খেলে? মেয়েটা না ম্যাজিক জানে। হাসতে হাসতে গল্প করতে করতে এমন আসর জমিয়ে দিল যে ব্যায়ামের আবার আসর? ও তোর মতো কাঠখোট্টা মানুষ বুঝবে না। তুই বরং বল রাতে কি খাবি। আলপনাকে তো বলতে হবে আবার। এই হয়েছে আমার এক জ্বালা, রাতে কি রান্না হবে, কি খাবি। মা, তোমায় অনেক চাপ দিয়ে ফেলি তাই না? চাপ তো আছে বটেই, তবে এই চাপ থেকে মুক্তিও পেতে পারি যদি তুই চাস। মানে একটু ঝেড়ে কাশো তো। এবার একটা বিয়ে কর বাবু, আর কতদিন একা একা থাকবো বলতো। বুঝলাম, তা মেয়ে কই, খুঁজেছো? খুঁজতে হবে না, চোখের সামনেই তো আছে। কার কথা বলছো? কেন, অদ্রিজা, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। অদ্রিজার নামটা শুনে কয়েক মুহূর্তের জন্য ধ্রুব বুঝতে পারে না তার প্রতিক্রিয়াটা ঠিক কি রকম হওয়া উচিত। কিন্তু এরই মাঝে তাদের বাড়ির কলিং বেলটা পুনরায় বেজে উঠল। স্বস্তির শ্বাস নেয় ধ্রুব। এখন আবার কি এলো? অর্জুন হতে পারে, ওকে আসতে বলেছিলাম। ও বেশ, ঠিক আছে, আমি বরং চা বসাই গিয়ে। দুদি দেবী রান্নাঘরে চলে গেলে দরজাটা খোলে ধ্রুব। দরজাটা খুলে চমকে যায় সে। অদ্রিজাও এসেছে সাথে, হাতে একটা রঙিন বাক্স। এই নিন, এটা ধরুন, পুনের আগরওয়ালজির দোকানের বিখ্যাত লাড্ডু, খুব সুস্বাদু। তা বেশ, আসুন আসুন ভিতরে। অর্জুন আয় রে। না না, আপনাদের এই ট্যাক্সের অঙ্কের গণ্ডিতে আমি আটকা পড়তে চাই না, আমি বরং আসি। সে কি, দরজার বাইরে দিয়ে এইভাবে চলে যাবেন? শুনেছি তাতে ঘরের অমঙ্গল হয়। এখনকার দিনে দাঁড়িয়ে আপনি এইসবে বিশ্বাস করেন? ধ্রুব নিজেও বুঝতে পারে সে যেন মরিয়া হয়ে উঠেছে অদ্রিজাকে তার কাছাকাছি রাখার। আচ্ছা মুনাই, এত কথা না বাড়িয়ে আয় না। আমি আর ধ্রুব একেবারেই অফিস নিয়ে কথাবার্তা বলি না। আর কাকিমাও তো আছেন, বোর হলে কাকিমার সাথে আড্ডা দিয়ে দিস। অ্যাকচুয়ালি ইট ইজ এ গুড আইডিয়া। মাও খুশি হবে তোমায় দেখে। এসো। এই সরি, তুমি বলে ফেললাম। আরে না না, ঠিক আছে, আপনি তো আমার দাদা ভাইয়ের বন্ধু, মানে আমার ওই দাদা গোছে, তুমিই ঠিক আছে। শেষে কি না দাদা? আচ্ছা, অদ্রিজা কি ধ্রুবর চাহনিতে কিচ্ছু বুঝতে পারেনি? যাই হোক, মনে পাথর রেখে গল্পের আসর বসায় ধ্রুব। তবে তাদের গল্পের আসর এমন জমে যায় যে তারা খেয়ালই করেনি কখন 2 ঘন্টা কেটে গেছে। এ ভাই চল, এবার উঠতে হবে,
কাল অফিস আছে। আচ্ছা অর্জুন, আমার একটা কথা অনেকদিন ধরেই জানার ছিল তোর থেকে, আউট অফ কিউরিওসিটি। হ্যাঁ বল না, এত নাটক করছিস কেন? বল বল। তোরা তো পাকাপাকি ভাবে কলকাতায় শিফট করে গেলি, তাহলে তোদের দুর্গাপুরের আদি বাড়িটার কি হবে? জেঠুরা আছেন, আর কি বলতো, বাবা মারা যাওয়ার পর মা একেবারে একা হয়ে পড়েছিল ওই বাড়িতে। তাই তো আমি ট্রান্সফার নিয়ে চলে এলাম কলকাতায়। তারপর মাকে নিয়ে এখানে পাকাপাকি ভাবে শিফট করে গেলাম, আর মনুটাও চলে এলো আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, তাহলে অদ্রিজা কলকাতায় একেবারে নতুন? ওই আর কি। আজ উঠি রে ধ্রুব। আর মনু, কাল তো তোর অফিসের ফার্স্ট ডে, নায়নাকে ফোন করেছিলিস? আচ্ছা আচ্ছা, এবার সময় হয়ে গেছে এই গল্পের শেষ এবং দ্বিতীয় নায়িকার সাথে পরিচয় করানোর। নয়না সিং, নয়না সিংহ নয় কিন্তু। নাম শুনে বুঝতে পারছেন বাঙালি তিনি নন, কিন্তু এমন বহু বাঙালিকে বলে বলে গোল দেবেন অদ্রিজা রায়ের এই বন্ধু নয়না সিং। এবার এনার সাথে অর্জুনের ইকুয়েশনটা ঠিক কি সেটা বুঝতে আমাদের আবার গপ্পে পাড়ি দিতে হবে। নয়নাটা আবার কে? আরে মানে, ও আর মুনাই একসাথে কাজ করতো পুনেতে। ওরা ওই ব্লগ রাইটিং, প্রুফ রিডিং এসব ফিল্ডে রয়েছে। তো নায়না পুনের চাকরি ছেড়ে কলকাতায় এসে নিজের একটা ব্লগিং চ্যানেলে স্টার্ট আপ শুরু করেছে। সেই জন্য মুনু আসলে পুনের চাকরি ছেড়ে এখানে চলে এলো। আসলে ওই নায়নার স্টার্ট আপকে বিল্ড আপ দিতে একজন অভিজ্ঞ মানুষের দরকার, তাই আর কি। তা এটা কি অদ্রিজার নিজের ডিসিশন? পুনেতে এত ভালো জব ছেড়ে এখানে চলে এলে, আই গেস স্যালারি হাইকটা ওখানে বেশি ছিল। তা ছিল বটে, তবে এখান থেকে যা পাবো তাতে আমার দিব্যি চলে যাবে। আর এখানে মা আছে, দাদা ভাই আছে, ওদের ছাড়া আর একা থাকতে ভালো লাগে না। অল দ্য বেস্ট ম্যাডাম। তবে অর্জুনের ও কি স্পেশাল কেউ? যদিও দাদা ভাই বলেছিল অত দূরে না থেকে এখানে এসে নয়নাকে সাপোর্ট করতে। তা দাদা ভাই, তুই এত নয়নার খবর জানলি কি করে রে? গন্ধটা একটু অন্যরকম লাগছে ভাই। আরে কি আশ্চর্য, এরকম ওরকম কোনো ব্যাপারই নেই। নায়না আর তুই সেই ছোটবেলার বন্ধু, সেই হিসেবেই তো চিনি। তাহলে এত ফাম্বেল কেন করছিস ওর কথা বলতে গিয়ে? তার থেকেও বড় বিষয় অদ্রিজা, বোনের বন্ধু কিন্তু বোনই হয়। তাহলে তুই নয়নাকেও নিশ্চয়ই। না মানে, না মানে, বোনের বন্ধু কি আমার বন্ধু হতে পারে না নাকি? বুঝি ভাই বুঝি। এই মনু, সেই সকাল থেকে এটা এটা করে যাচ্ছিস, তোর ঘুম পায় না? আরে চল ডিনার ছেড়ে রেস্ট নিবি। ভাই আজ আসিস ধ্রুব, কালকে অফিসে দেখা হবে। তো তার কারণটা বুঝতে পারছি যদিও। চলি আজ, গুড নাইট। অদ্রিজা গুড নাইট বললেও ধ্রুবর চোখে ঘুম কোথায়? তার ঘুম তো উড়ে গেছে। ভোরের দিকে ঘুম এলেও অ্যালার্মের বিশ্রী ডাকে ঘুম ভাঙে ধ্রুবর। চোখের নিমেষে রবিবারটা কেটে গেল, আর প্রতি সপ্তাহে যেন একই গল্প থাকে। স্নান সেরে ইস্ত্রি করা জামা কাপড় পরে ফাইলপত্র গুছিয়ে ব্রেকফাস্ট সেরে গাড়ির চাবি নিয়ে নিচে আসে ধ্রুব। তবে পার্কিংয়ে এসেই তাক মনে যায় সে। একটা সাদা সালোয়ার পরে অদ্রিজা দাঁড়িয়ে রয়েছে। ধ্রুবর মনে হচ্ছিল কাম কাজ ভুলে সে শুধু অদ্রিজাকেই দেখে যায়, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে অদ্রিজার মুখটা একটু চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে বিষয়টা জানতে অদ্রিজার কাছে এগিয়ে যায় ধ্রুব। ধ্রুবকেও নেভি ব্লু শার্টে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় অদ্রিজা। মর্নিং। ও মর্নিং। এনি প্রবলেম? ওই আর কি। তা তোমার ওই আর কি প্রবলেমটার একটু শুনি। আসলে দাদা ভাইয়ের কি একটা মিটিং আছে আজ অফিসে, তাই ও আগে বেরিয়ে গেছে, আর ক্যাবও পাচ্ছি না। আর আমি তো এখানে রাস্তাঘাট খুব একটা চিনি না। ও এই ব্যাপার। কোথায় তোমার অফিস? ওই তো শহীদ স্মৃতি কলোনি, নিউ গড়িয়া। ও ঠিক আছে, তোমার কোনো প্রবলেম না থাকলে আমি তোমায় ড্রপ করে দিতে পারি। তুমি?
দেখো, অফিসের ফার্স্ট ডেতে লেট হওয়া কিন্তু একদম উচিত নয়। সে যতই বন্ধুর অফিস হোক, কিন্তু ওয়ার্ক এথিক্স বলে তো একটা ব্যাপার আছে। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার দেরি হবে না? ও একটা দিন ম্যানেজ করে নেওয়া যায়। না হলে তুমি সামনের মোড়ে চলো, আমি তোমার ট্যাক্সি ধরিয়ে দিচ্ছি। আমার মনে হয় সেটাই ভালো হবে। ধ্রুব সামনের মোড় থেকে ট্যাক্সি ধরে দিলে অদ্রিজা তাতে করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেয়। ধ্রুব খানিকটা হেসে নিজের অফিসের পথে পা বাড়ায়। ব্যাস, আর কি, এবার যে যার যুদ্ধ শুরু। হ্যালো, আমি অদ্রিজা রায়, নিউ জয়নি। নয়না সিং কোথায়? অফিসের রিসেপশনে এসে নিজের বান্ধবীর খোঁজ করে অদ্রিজা, কিন্তু বেশিক্ষণ তাকে অপেক্ষা করতে হয়নি। মিনিট এক দুয়েকের মধ্যেই অদ্রিজার সামনে এসে হাজির হয় তার প্রিয়তম বান্ধবী নয়না। কে বলেছে তুই জয়নি? ইউ আর মাই কো পার্টনার। এই অফিসটা তোকে ছাড়া অসম্পূর্ণ, বুঝলি? নয়না, আফটার আ লং টাইম। কথাটা বলেই দুজন দুজনকে আলিঙ্গন করে। পুরো অফিস অদ্রিজাকে সম্বর্ধনা জানায়। এত ভালোবাসায় নিজেকে পরিপূর্ণ মনে করে অদ্রিজা। এরপর ধীরে ধীরে সূর্যি মামা নিজের রাজপাট গুছিয়ে দুক্কা দুক্কা করে অস্ত গেলে পুরো শহরটাও যেন চাঁদের আলোর মোড়কে পুনরায় নতুন জীবন ফিরে পায়। ইতিমধ্যে গোটা শহর জুড়ে শুরু হয়েছে কালবৈশাখীর উৎপাত। তখন বাজছে সন্ধে 7টা। অদ্রিজা ও নয়না দুজনেই মশগুল নিজেদের নতুন ভেঞ্চারকে আরো উন্নত করে তোলার তালে। কিন্তু বাইরের অবস্থা দেখে নয়না অদ্রিজাকে বলে, আদি, আজকের জন্য যথেষ্ট হয়েছে। কাল আবার বাকি বিষয়গুলো নিয়ে ডিসকাস করা যাবে। তুই ফাইলগুলো কিন্তু সব সেভ করে রাখিস। সে না হয় রাখছি, কিন্তু বুঝলি, সবটা মাথা ঠান্ডা করে সামলাতে হবে। এত কাজ। সব হয়ে যাবে। আচ্ছা, তুই একা যাবি নাকি অর্জুন আসবে? অর্জুন? না মানে অর্জুনদা কি আসবে? তুই একা কি করে যাবি? থাক, শাক দিয়ে আর মাছ ঢাকার কিছু নেই। আমি এমনিও মাছে হাত দিই না, জানিস না, পিওর ভেজিটেরিয়ান। এ বাবা, দাদা ভাই যে ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, তার কি হবে তাহলে? স্ট্রেঞ্জ, আমায় বলছিস কেন? আর নাটক করিস না তো। দাদা ভাইকে তো কম পছন্দ করিস না। আমরা সবাই সবটা বুঝি, তাও তুই মনের কথা মুখে আনবি না। হয়। কিসের ভয়? আরে আমি তো ডিফারেন্ট কাস্ট। আর ইউ সিরিয়াস নয়না? অর্জুনও তো কখনো কিছুই বলেনি। কিছু না বলেও অনেক কিছু বলা যায়। তুই যখন পুনের চাকরিটা ছাড়লি, তখন তোর ফ্যামিলি তোকে সাপোর্ট না করলেও দাদা ভাই কিন্তু কোনো রকম দ্বিধা ছাড়াই তোকে সাপোর্ট করে গেছে। আমাকেও এখানে আসতে বললো যাতে করে তোর হেল্প হয়। কার জন্য করছে এসব? ভালোবাসা না থাকলে কেউ এগুলো করে? আমি অত শত বুঝি না রে, শুধু ভয় হয় যে মনের কথা বললে যদি অর্জুন আর কথা না বলে। হায় ভগবান, এটাও আমায় সামলাতে হবে? আমার কথা ছাড় তো, বাড়ি যাবে কিভাবে? দেখি অ্যাপ ক্যাবে যদি। এখন ক্যাব পাওয়া খুবই চাপের। আমার স্কুটি আছে, ছেড়ে দিয়ে আসি, চল। নয়না নিজে স্কুটি করে অদ্রিজাকে তার ফ্ল্যাটের সামনে ছেড়ে দিলে অদ্রিজা খানিকটা জোর করেই নয়নাকে শীর্ষা টাওয়ারের ভেতরে নিয়ে আসে। কিন্তু ভেতরে আসতেই তারা ধ্রুব আর অর্জুনের দেখা পায়। সবে অফিস থেকে ফিরেছে দুজনে। এলোমেলো চুল, জামার হাতাগুলো কোনোই অবধি কোটানো। সিগারেট খাচ্ছিল দুজনে। অদ্রিজাকে দেখে ধ্রুব আর নয়নাকে দেখে অর্জুন নিজেদের অর্ধ খাওয়া সিগারেট ছুঁড়ে ফেলে। কি হলো, ফেললি কেন সিগারেটটা? যেটা চালাচ্ছিলে সেটা তো কন্টিনিউ করতেই পারতে। ধ্রুবর বুকটা আবার উথাল পাথাল করছে। অদ্রিজার কাজল পড়া চোখ দুটোর থেকে কোনোভাবেই নজর ফেরানো সম্ভব নয় ধ্রুবর পক্ষে। নাইনা, তুমি এখানে? অর্জুনের মুখে নয়না নামটা শুনে
ধ্রুব সেই দিকে তাকায় একটিবার। বোঝা বাহুল্য এই মেয়ে বাঙালি নয়। কপালে ছোট্ট কালো টিপটা সম্পূর্ণ বাঙালিয়ানায় মুড়িয়ে রেখেছে নয়না সিংকে। বেশ লম্বা চিপচিপে চেহারার অধিকারিণীর মুখে শিশুসুলভ ভাবটা বর্তমানে অক্ষত। সত্যি অর্জুনের জন্যই যেন তাকে তৈরি করা হয়েছে। জড়তা কাটিয়ে নয়না বলল, আদিকে ছাড়তে এসেছিলাম, ওই জোর করে নিয়ে এলো। আদিটাকে? এই যে স্যার, অধমের নাম অদ্রিজা, অদ্রিজা থেকে আদি। বেশ বুঝলাম। তা এই বুঝি অর্জুনের ও? ফালতু মজা করিস না তো। বলছি তুমি একা এতটা যেতে পারবে না? না আমি কি একটু... না না না, তার কোনো দরকার নেই, আমি একা ম্যানেজ করে নিতে পারবো। দাদা ভাই তুই কি রে? ওকে জিজ্ঞাসা না করে তোর উচিত ওকে একটু এগিয়ে দেওয়া। এটার কোনো দরকার ছিল না। এই তুই বেশি কথা বলিস না তো, সাবধানে যা। আর শোন, বাড়ি পৌঁছে জানিয়ে দিস। ধ্রুব অর্জুনের কানে কানে বলে, মেঘলা ওয়েদারে প্রেমের প্রস্তাব দেওয়ার মতো রোমান্টিক আর কিছু হতে পারে না ভাই। এবার ভেবে দেখ। তোরাও না না না, এসো। অদ্রিজার ধ্রুবকে বিদায় জানিয়ে বৃষ্টি ভেজা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যায় অর্জুন আর নয়না। তখন ওই অন্ধকার বৃষ্টি ভেজা পার্কে দাঁড়িয়ে রয়েছে দুজন, ধ্রুব আর অদ্রিজা। চলো একটু হাঁটি। চলো। কি মিষ্টি হাওয়া দিচ্ছে না? ধ্রুব দেখলো অদ্রিজার অবাঞ্ছিত চুলগুলো উড়ে এসে তার চোখে মুখে পড়ছে। তা অফিসের প্রথম দিন কেমন কাটলো? অনেক দায়িত্ব, বাট ইউ নো পিওরলি হোমলি একটা ফিলিং। বাহ, এ তো দারুণ ব্যাপার। আর তোমার দিনটা কেমন কাটলো? আমাদের কাজে এক্সাইটিং কিছু নেই, ওই কাটলো আর কি কোনো রকম। অদ্রিজা মুচকি হাসে, যেই হাসিতে ধ্রুব সম্পূর্ণ কুপকাত হয়ে যায়। আচ্ছা একটা কথা বলবো অদ্রিজা? হ্যাঁ বলো না। এই নয়না আর অর্জুনের কেসটা কি? এক অসমাপ্ত প্রেমের কাহিনী। দুজনেই দুজনকে আজ থেকে নয়, প্রায় কয়েক বছর ধরে ভালোবাসে, তাও মুখে একটা কথা বলবে না। দাদা ভাই ভাবে নয়না কি ওকে মেনে নেবে, আর অন্যদিকে নয়না ভাবে ও যেহেতু ডিফারেন্ট কাস্টের, তাতে যদি দাদা ভাইয়ের কোনো আপত্তি থাকে। কি মুশকিল। তা তুমি কিছু করনি? আমি একা কি করব বলো তো? এই শোনো না, তুমি আমায় একটা হেল্প করে দেবে প্লিজ? কথাটা বলেই ধ্রুব টান হাতটা নিজের দু হাত ধরে চেপে ধরে অদ্রিজা। অদ্রিজার হাতের উষ্ণ নরম স্পর্শে সারা শরীরে বিদ্যুৎ খেলে যায় ধ্রুবর। তার মুখ হতে একটা শব্দ নিঃসৃত হচ্ছিল না। নিজেকে সামলে ধ্রুব বলে, কি বলো? দাদা ভাইয়ের নয়নাকে এক করিয়ে দিতে হেল্প করবে প্লিজ 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 প্লিজ। অদ্রিজার কোনো কথায় না করার সাহস ধ্রুবর নেই, তাই সে বোকার মতো ঘাড় নেড়ে দেয়। এই ঘটনার পর কেটে গেছে প্রায় বেশ কিছুদিন। যে যার ব্যস্ত জীবন নিয়ে এতটাই মত্ত যে একই বিল্ডিংয়ের বাসিন্দা হয়েও দুদণ্ড শান্তিতে কথা বলার সময় কারুর নেই। ধ্রুবর মাঝে মাঝে মনটা আনচান করে অদ্রিজার সাথে দেখা হয় না বলে। অন্যদিকে অদ্রিজাও বিভিন্নভাবে উসখুস করে ধ্রুবর সাথে কথা বলার, কিন্তু নাথিং ইজ রিয়েলি ওয়ার্কিং। দেখতে দেখতে চলে এলো শুক্রবার, অর্থাৎ উইকেন্ড দোরগোড়ায় কড়া নাড়ছে। কিন্তু আজ সারাটা দিনই যেন বৃষ্টি, এক মুহূর্তের জন্য বৃষ্টি থামেনি। আকাশকে মনে হয় কেউ ছুঁচ ফুটিয়ে ফুটো করে দিয়েছে। তবে যাই হোক, বৃষ্টি থামতে দেখেই নিজের 2 হুইলার নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে ধ্রুব। ঠিক সায়েন্স সিটির সামনে আসতেই ধ্রুব নজরে পড়ে, আরে অদ্রিজা তুমি এখানে? অদ্রিজাকে দেখে বোঝাই যাচ্ছে বৃষ্টিতে ভিজেছে। অফিসের কালিগদের সাথে এসেছিলাম, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। ওয়েদারের যে অবস্থা, আবার যে কোনো সময় বৃষ্টি নামলো বলে। আমি বাড়ির দিকে যাচ্ছি, তুমি চাইলেই তোমায় ছেড়ে দিতে পারি। আজ
খোঁজার অদ্রিজা বাধা দিল না। তাহলে তো খুব ভালো হয়। তাহলে চটপট উঠে এসো। আর দাঁড়াও, হেলমেটটা পরে নাও। অদ্রিজা নিজের ভিজে চুল সামলে হেলমেটটা ঠিক ম্যানেজ করতে না পারায় তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে ধ্রুব। মানে বিষয়টা বুঝতেই পারছেন, বৃষ্টির সন্ধে, ঝোড়ো হাওয়া, আর তার মাঝে ভরা কলকাতার বুকে দাঁড়িয়ে ধ্রুব সেন অদ্রিজা রায়ের মাথায় হেলমেট পরিয়ে দিচ্ছেন। এবার থেকে বাড়ি থেকে বেরোনোর সময় একটা ছাতা নিয়ে বেরিও। ঠিকই, আজকাল আকাশের কোনো ভরসা নেই। আকাশটা কি? সময় হলে বলবো, এখন চলো। কথাটা বলেই ধ্রুবর কাঁধে ভর দিয়ে বাইকে উঠে বসে অদ্রিজা। গাড়ি চলছে নিজের গতিতে, সাথে বইছে ফুরফুরে একটা মিঠেল হাওয়া। সারাটা রাস্তা তারা কেউ কোনো কথা বলেনি, হয়তো নীরবতার মাঝেই তারা উপলব্ধি করছিল একে অপরের অনুভূতিগুলো। এই এখানে একটু দাঁড়াও। বাড়ির প্রায় কাছে আসতেই অদ্রিজা একটা চা দোকানের সামনে ধ্রুবকে দাঁড়াতে বলে। কি হলো? বৃষ্টিতে চা দোকানিদের হাতের চায়ের মজাই আলাদা, হবে নাকি এক কাপ? এখনকার মেয়েরা ক্যাফে ছাড়া এমন গুমটি দোকানেও চা খায় বুঝি? স্টপ বিং জাজমেন্টাল, ওকে? চা খাবে কিনা বলো? খেতে পারি যদি তুমি খাওয়াও তো। কেন নয়, তুমি আমায় আজকে লিফট দিয়েছো, উপকারটা করলে, তার বদলে 10 টাকার চা খাওয়ানোই যায়। কাকু, দুটো চা দিও তো। আচ্ছা, অর্জুন কোথায়? আজ তো দুপুরের পর বেরিয়ে গেল কি একটা কাজ আছে বলে। সে কি, দাদাভাই আমাকে তো কিছু বলেনি। এই এক মিনিট, আজ তো নয়নাও বেরিয়ে গেল দুপুরের দিকে, তার মানে 2 4। এতে দুজনের যে কি হবে, লুকিয়ে লুকিয়ে দেখাও করবে, ফোনে কথাও বলবে, অথচ কেউ প্রথম পদক্ষেপটা নেবে না। তাহলে আমরাই নেই প্রথম পদক্ষেপটা? মানে? আরে তেমন কিছুই নয়, কাল আমাদের বিল্ডিং এর ঠিক পিছনে একটা মন্দির আছে, ওখানে ওই দুটোকে নিয়ে এসো। ঠাকুরের সামনে দাঁড়িয়ে আর যাই হোক মিথ্যে বলতে পারবে না। কি সব আইডিয়া! এই নাও চাটা ধরো। চায়ের ভার আদান প্রদানের সাথে সাথে ফোন নাম্বারও আদান প্রদান হলো দুজনের মধ্যে। চা খেয়ে বাড়িতে ফির অদ্রিজা ধ্রুবকে বলে, থ্যাংক ইউ। তোমাকেও থ্যাংক ইউ চাটা খাওয়ানোর জন্য। আসি। তুমি কিন্তু বললে না আকাশটা কে? আকাশকে তুমিও চেনো, আমাদের সকলের খুব প্রিয়। কি আকাশ? মাথা তুলে ওপরের দিকে তাকাও। ধ্রুব মাথা তুললে সে দেখতে পায় তার মাথার ওপর রয়েছে কালো মেঘে ঢাকা রাতের আকাশ। অদ্রিজার কৌতুক ধরতে পেরে সেদিকে তাকালে ধ্রুব দেখে অদ্রিজার সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে। ধ্রুব হেসে নিজের বাড়ি ফিরে আসে। পরের দিন শনিবার, অর্থাৎ অফিস ছুটি। ধ্রুব শুয়ে রয়েছে তার বিছানায়, ভাবছে কাল রাতের কথা, অদ্রিজার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা। কিন্তু টেলিপ্যাথির কি জোর! সঙ্গে সঙ্গে ফোনটা বেজে ওঠে ধ্রুবর। অদ্রিজারই ফোন। হ্যালো। বলুন ম্যাডাম, সকাল সকাল? কোথায় তুমি এখন? বাড়িতেই। কেন? নিজের প্ল্যান বলে নিজেই ভুলে গেলে? তাড়াতাড়ি দাদা ভাইকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসো মন্দিরে। নয়না এসে গেছে, আমি ওকে নিয়ে যাচ্ছি। ধ্রুবর মনে পড়ে যায় ওদের কাল রাতের পরিকল্পনার কথা। তড়াং করে বিছানা থেকে উঠে জামা কাপড় বদলে প্রায় অর্জুনকে কিডন্যাপ করে ওই মন্দিরের কাছে নিয়ে আসে ধ্রুব। তারা ওখানে গিয়ে দেখে অদ্রিজার নয়না আগে থেকেই সেখানে রয়েছে। আরে কি আশ্চর্য, আজ তোর মনে হঠাৎ ভক্তিভাব জাগলো কেন? আচ্ছা এইটুকু তো বল, মন্দিরে গিয়ে কি হবে? 7 সকালে ঘুম থেকে তো এটা না না না, ও এখানে কোথাও যাবে না, চুপটি করে দাঁড়া এখানে। একটু দূরে দাঁড়িয়ে তারা শুনতে থাকে অদ্রিজা ও নয়নার কথোপকথন। নয়না, একটা কথা জানিস তো কি, ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলতে নেই। হঠাৎ এই কথা বলছিস? আর আমি কবে তোকে মিথ্যে বলেছি? মিথ্যে বলিসনি, কিন্তু লুকিয়েছিস।
কি হয়েছে বলতো আজ তোর? ভালোবাসিস আমার দাদা ভাইকে? কি হলো বল। আমি জানি না। জানিস না? কাল দাদা ভাই কোথায় ছিল? হ্যাঁ, কাল অর্জুন আমার সাথেই ছিল। কাল বাবার কটা টেস্ট রিপোর্ট আনার ছিল হসপিটাল থেকে, অর্জুন গিয়েছিল সেখানে। এখনো বলবি ভালোবাসিস না? ডিনাই করতে পারবো না। তাহলে বল সত্যিটা। দেখ, ঠাকুরের সামনে মনের কথা বললে উনি সেটা ঠিক আমাদের পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। ভালোবাসি রে, কিন্তু বলতে ভয় পাই। কিসের এত ভয় তোমার? এই কথাটা শোনার জন্য আমি কত অপেক্ষা করেছি তুমি জানো? অর্জুন দা, তুমি এখানে? আজ এখানে না এলে আমি হয়তো কোনোদিন এই সত্যিটার সম্মুখীনই হতে পারতাম না। বাট দেয়ার ইজ নো ফিউচার অর্জুন। আর সেটা কে ডিসাইড করবে? তুমি। ডেস্টিনিতে যা লেখা আছে সেটাই হবে। আজ এতগুলো বছর পর যখন আমরা জানতে পেরেছি সত্যিটা, তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো বড় রিজন আছে। কিন্তু তোমার পরিবার, সোসাইটি নিয়ে আমি ভাবি না। পরে কি হবে তাও আমি জানি না। শুধু জানি আমি একজনকেই ভালোবেসেছি আর তাকেই ভালোবাসবো, আর সেটা তুমি, নায়না, তুমি। এই সমস্ত বেড়াজাল কাটিয়ে বেরিয়ে আসতে পারবে না নায়না আমার জন্যে? অদ্রিজা কখন ধ্রুবর কাছে এসে দাঁড়িয়েছে। ওদের দুজনের এই সোসাইটি ফ্যামিলি নিয়ে সন্দেহটা না দূর করতে হবে। পরের রবিবার বাড়িতে পুজো আছে। সেদিন বরং নায়নাকে আসতে বলি বাড়িতে। মা সবটা জানুক। আমি জানি মা রাজি হবেই। চলুন এবার বর্তমান সময়ে ফিরি। অদ্রিজা ধ্রুবর ঘরে পুজোর প্রসাদ দিয়ে নিজের ঘরে ফিরে যায়। নায়নাকে অর্জুনের মায়ের পছন্দই শুধু হয়নি, দুই বাড়ির মধ্যে খুব শীঘ্রই বিয়ের পাকা কথা হবে। আর এই খুশির খবরটা দিতেই অদ্রিজা ফোন করে ধ্রুবকে। কি ব্যাপার ম্যাডাম, এখন হঠাৎ আবার আমার কথা মনে পড়লো? এই জানো ধ্রুব, নেক্সট মাসে দাদা ভাইয়ের বিয়ের পাকা কথা হবে। আরে এ তো দারুণ খবর। তাহলে অদ্রিজা, এবার তো তোমার পালা। তোমার তো খুব তাড়া দেখছি আমাকে বিয়ে দেওয়ার। ভাগাতে চাইছো নাকি আমাকে? বলছি কাউকে পছন্দ করো? তাহলে বলতে পারো। পছন্দ তো একজনকে করি। আজ সন্ধেবেলায় সামনের রাস্তায় এসো, তখন বাকি কথা বলবো। বাই। কথাটা বলেই নিমেষে ফোনটা কেটে দেয় অদ্রিজা। কিন্তু ফোনটা রাখার আগে ও কি বলল? ও কাউকে পছন্দ করে? এই বিষয়টা কোনোভাবেই মন থেকে মানতে পারবে না ধ্রুব। সন্ধেবেলায় উদাসী মন নিয়ে সে দেখা করতে যায় অদ্রিজার সাথে। সাদা সালোয়ার পরলেও তার দিক থেকে যেমন চোখ ফেরানো যায় না, তেমনই একটা সাদা মাটা জামা প্যান্টেও তাকে অপূর্ব লাগছিল। কি ব্যাপার স্যার, আজ এত চুপচাপ? সেরকম কিছু না, তুমি বলো কি বলবে। চলো ফুচকা খাবো। আজ না তোমার উপোস ছিল? উফ, সে তো উপোস ভঙ্গ হয়েছে দুপুরেই, আর ফুচকা তো নিরামিষ। চলো তো। ধ্রুবর হাত ধরে টানতে টানতে সামনের এক ফুচকার স্টলে নিয়ে আসে অদ্রিজা। কাকু, ভালো করে আলুটা মাখো। আর শোনো, ঝালটা টকটা যেন হয়। আর শোনো না, বেশি করে না ছোলা দেবে। হ্যাঁ। বাহ, পছন্দ করো অন্য কাউকে আর জোর দেখাচ্ছ আমার উপর। কেন, তোমার কি হিংসা হচ্ছে? আমার হিংসা হবে কেন? সেই, জানো তো, আমি যাকে পছন্দ করি না, সেও আমাকে পাগলের মতো পছন্দ করে। কিন্তু আমি জানি তাকে যদি এই কথাটা আমি বলি, তাহলে সে সঙ্গে সঙ্গে অস্বীকার করবে। খুব ঝগড়ুটে। ধ্রুবর চোখে তখন হাজারো একটা প্রশ্ন। অদ্রিজা কি বলল? ঝগড়ুটে? এই কথাটা তো ধ্রুবকেও বলে। আমাকে না দেখে চটপট ফুচকাটা খাও। কাকু একবার দিতে শুরু করলে কিন্তু আর থামবে না। রীতিমতো পাল্লা দিয়ে ফুচকা খেয়ে আবার নিজের বাড়ির পথে হাঁটা দেয় অদ্রিজা ও ধ্রুব। তাহলে
আমি আমার ট্রিটটা দিয়ে দিলাম, কিন্তু আমাদের হিসেব সব মিটে গেল। হ্যাঁ, হিসেব মেটানোর খুব তারা। সে তো তোমারও তারা, আমাকে বিয়ে দিয়ে তাড়ানোর। আচ্ছা সত্যি কথা বলো তো, তুমি কি কিছুই বোঝো না? এটা কি হলো? ধ্রুব সেন তার দুই বাহুর জোরে চেপে ধরেছে অত্রিজা রায়কে। তাহলে কি এবার অপেক্ষার অবসান হবে? এক হবে দুজনে? কি বুঝবো? তুমি কি সত্যি এত বোকা, নাকি আমার সাথে মজা করছো? আমি যখন বুঝতেই পারছি না, তাহলে না হয় তুমিই বলে দাও। ভালোবেসে ফেলেছি তোমায় সেই প্রথম দিন থেকেই। তুমি নিজেও জানো না, এক দেখাতে আমি সম্পূর্ণভাবে আটকে পড়ে গেছি তোমার সাথে। তোমার তাকানো, তোমার হাসি, তোমার কথা বলার ধরন, সবটা নিয়ে আমি ভালোবাসি। তুমি হাসলে আমার ভালো লাগে অদ্রিজা। তুমি ছাড়া আমি আর কাউকে ভাবতে পারছি না। হাতটা ছাড়ো। তুমি কি রাগ করলে অদ্রিজা? অদ্রিজার হাতটা ছেড়ে দেয় ধ্রুব। বাড়ি যাও, বাকি কথা পরে হবে। অদ্রিজা ধ্রুবর প্রস্তাবের কোনো উত্তর না দিয়ে সেই স্থান থেকে বেরিয়ে যায়। নিজেকে অপরাধী বলে মনে হয় ধ্রুবর। অদ্রিজা কি কোনোভাবে ধ্রুবকে ভুল বুঝলো? আচ্ছা, অদ্রিজা যদি আর ধ্রুবর সাথে কথা না বলে, অদ্রিজা যে বলল সে অন্য কাউকে পছন্দ করে, তাহলে কি সেটা ধ্রুব নয়? নিজের ফ্ল্যাটে ফিরে আসে ধ্রুব। তার দরজার সামনে আসতেই ধ্রুব শুনতে পায় তাদের বাড়ি থেকে হাসি ঠাট্টার আওয়াজ ভেসে আসছে। বাড়িতে ঢুকতেই অবাক বনে যায় সে। অর্জুনের মা আর নয়না এসেছে তাদের বাড়িতে। ধ্রুবকে দেখেই চুপ হয়ে যায় তারা। অর্জুন, তুই এখানে? কাকিমা, তুমি ভালো আছো? কাকিমা কি রে, এবার থেকে মা বলাটা প্র্যাকটিস কর। মা? কি সব বলছো তুমি? কি রে শালা, তোর পেটে পেটে এত? তুমি ধ্রুবদাকে কি শালা বলছো? তুমি তো সত্যি সত্যি ওর শালা হয়ে গেলে অর্জুন। এটা একদম দারুণ কথা বলেছো তুমি, না? আরে বাবা, এসব কি হচ্ছে? কেউ একটু খুলে বলবে ব্যাপারটা। ধ্রুবদা, তোমার সব প্রশ্নের উত্তর তোমার ঘরেই আছে। তুমি যাও, সব উত্তর পেয়ে যাবে। ধ্রুব ছুটে যায় তার ঘরে। মেয়েটি জানলার কাছে পিছন ঘুরে দাঁড়িয়ে থাকলো। ধ্রুবর বুঝতে অসুবিধা হয়নি ইনি আসলে কে। এই ঢেউ খেলানো চুলের প্রেমেই তো পড়েছিল ধ্রুব। তুমি এখানে? শাড়ি পরে কেমন লাগছে বলো আগে। ধ্রুব খেয়াল করে শাড়ি পরে কেমন মিষ্টি বউ লাগছে তার অদ্রিজাকে। এত তাড়াতাড়ি তৈরি হলে কি করে? আমি ম্যাজিক জানি। কি চাই আপনার এখানে? আপনার সেই কথাটার উত্তর দিতে এলাম স্যার। শুনি আপনার উত্তরটা। লজ্জা করছে। তাহলে আমি চললাম। জানি না কি বলবে তুমি এটা শুনে, তবু ভালোবেসে যাব চুপিসারে। জানিয়ে দিও যদি ভালোবাসো তুমি। সাদামাটা প্রেমের চিঠিতে। ধ্রুব হেসে ছুটে যায় অদ্রিজার দিকে। পাগল মেয়ে একটা, কি ভয় পাইয়ে দিয়েছিল আমাকে। তোমার গোবেচারা মুখটা দেখতে যে আমার খুব ভালো লাগে মিস্টার সেন। ও আচ্ছা, তাই? কথাটা বলেই অদ্রিজাকে জড়িয়ে ধরে ধ্রুব। এই সরি, ভুল সময় এসে পড়েছি। তোকে আর নয়নাকে একা ছাড়িনি বলে এইভাবে রিভেঞ্জ নিলি? নিতে আর পারলাম কই। আর মুনাই বাড়িতে দাদা আছে, মা আছে, লজ্জা করে না? হেসে নিজের দাদাকে জড়িয়ে ধরে অদ্রিজা। সারা জীবন এইভাবেই হাসবি বোনটি। এই অ্যাটেনশন, আজ বাড়িতে পুরোহিত আসছেন আমার আদির আর ধ্রুবদার বিয়ের তারিখ ঠিক করতে। তাহলে আর এই যুগলটাও বাকি থাকে কেন? একসাথে দুটো বিয়ে হয়ে যাক। না, দাদা হই, আগে বোনের বিয়ের দায়িত্বটা ভালোভাবে পালন করি, তারপরই আমার বিয়েটা সেরে নেব। আরে পাত্রী যখন রাজি, ক্যা করেগা পাজি। উফ, এ না। তবে জানো তো ধ্রুবদা, আদি কিন্তু তোমায় খুব ভালোবেসে ফেলেছে।
অফিসে সারাক্ষণ তোমার নাম যুক্ত। তোমরা যেমন প্ল্যান করে আমার আর অর্জুনের সম্পর্কটা ঠিক করে দিলে, আমরাও কিন্তু তেমন প্ল্যান করেই আজ তোমাদের বাড়িতে এসে একেবারে বিয়ের ডেটটা ফিক্স করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। তবে অর্জুন, যাই বল, তোর এই অর্ধপাগল বোনটাকে নিয়ে বাকি জীবনটা কি করে কাটাবো, এটা কিন্তু আমাকে একটু ভাবাচ্ছে। তাহলে করো না বিয়ে, আমি চললাম। আরে আদি, শুনে যা। এই তোকে আর ঘরে রাখবো না আমরা, বড় জোর 6টা মাস, তারপর নিচের ফ্লোরের মেম্বার হয়ে যাবি চুপচাপ। এই ধ্রুব, তুই যা, দেখ কোথায় গেল। তারা দেখছি। ধ্রুব জানতো অদ্রিজাকে সে এখন ছাদেই পাবে। আমি শুনেছি বিয়ের পর যে ছেলের নাকে ঘাম হয় সে নাকি বউ পাগল হয়, কিন্তু কোইন্সিডেন্টালি আমার বউটাই তো পাগল। হেসে ফেলে অদ্রিজা। ব্যাস, এই হাসিটাই আমি সব সময় অক্ষত রাখবো, কথা দিলাম। সব ঠিক আছে, কিন্তু কথায় কথায় আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করাটা বন্ধ করতে হবে। আরে ঝগড়া তো সুখী দাম্পত্যের প্রতীক। আচ্ছা, তাই না? জানেন তো, আমরা যতই বিরতি নিয়ে ফিরি না কেন, এইটুকু জানবেন আমাদের গপ্পের শেষ এই হাসি দিয়েই হবে। আর যে হাসি মুখে লেগে থাকবে আপনাদেরও। তাহলে কি এবারের মতো আমরা আসি? আবার খুব তাড়াতাড়ি ফিরবো নতুন কোনো ধ্রুব অদ্রিজা বা অর্জুন নয়নাকে নিয়ে।